জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিলেন এবং 14 অ্যামেন্ডমেন্টের এই বিষয়টি অনেকে ধারণা করছিল আদালতে গেলে এটি একেবারেই টিকবে না। কিন্তু মেরিল্যান্ডে যে ওয়াশিংটন ডিসিতে যে ইনজাংশনটা দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার কার্যকর না করার জন্য, সেটা ফলো আপ বাই মেরিল্যান্ড, যে যাকে যখন খুশি যে কোনো কারণে আপনি এইভাবে বের করে দিবেন তাহলে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট তো কার্যকর হবে না। ফ্রেমের মধ্যে নিয়ে আসা, অর্থাৎ একেবারে ওপেন করে না দিয়ে এই জন্মসূত্রে নাগরিকত্ব কি ফ্রেমের মধ্যে নিয়ে আসা দরকার, নাকি আমেরিকা যে ভ্যালুসটা ক্যারি করে, আমেরিকা যে আগে দীর্ঘদিন ধরে যে প্রথাগত নিয়মের উপর দাঁড়িয়ে আছে আমেরিকা, সেই আমেরিকা মানুষের জন্য যে সুযোগ সুবিধাগুলো তৈরি করেছে সেটি না কমানোর বিষয়। যে কোনো জিনিসই কিন্তু জনগণের চাহিদা অনুযায়ী সময়ের প্রেক্ষিতে সেটা কিন্তু অ্যামেন্ড হতে পারে, পরিবর্তন হতে পারে, সংশোধন হতে পারে। এখন কথা হচ্ছে যে আমরা যারা ইমিগ্রেন্ট পিপল, আমরা যদি একটা সাইড থেকে পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, এটা আমাদের কাছে মনে হবে যে জন্মসূত্রে নাগরিকত্ব আসলে বাতিল করা উচিত। ফ্লেক্সিবল হলেও হতে পারে, কারণ সুপ্রিম কোর্ট যেহেতু এটা একসেপ্ট করেছে ওভার দ্য ইয়ার্স, একদম 100 বছরের উপরে সময় ধরে শুনানির একটা সুযোগ দিয়েছে। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিলেন এবং 14 অ্যামেন্ডমেন্টের এই বিষয়টি অনেকে ধারণা করছিল আদালতে গেলে এটি একেবারেই টিকবে না। কিন্তু সুপ্রিম কোর্ট আগামী 15 মে এই বিষয়ে মৌখিক শুনানির বিষয়ে সম্মত হয়েছে এবং এটিকেই অনেক বড় একটা অর্জন বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। অর্থাৎ শেষ পর্যন্ত কি এমন একটা আশঙ্কা তৈরি হতে পারে যে জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি আদালত প্রেসিডেন্ট যে এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন সেটি বহাল রাখতে পারেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে হোয়াইট হাউস যে রায়টা যে আগামী মেতে যেটা হওয়ার কথা, সেই জিনিসটা কিন্তু জন্মসূত্রের নাগরিকত্ব বাতিলের ব্যাপার না। এই ব্যাপারটা হলো যে এই যে সার্কিট কোর্ট, জাজরা যে নেশন ওয়াইড যে একটা ইনজাংশন জারি করে বা এক্সিকিউটিভ অর্ডারের বিরুদ্ধে করা, ওটাকে লিমিট করার জন্য এটা অনুরোধ করা হয়েছে। আর আপনি যেটা বললেন জন্মসূত্রে নাগরিকত্ব 14 অ্যামেন্ডমেন্ট, যেটা তো 1898 সালের যেই ইউএস ভার্সেস ওয়াং কিম মামলায় সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে যে সেখানে যারা এখানে জন্মগ্রহণ করবে তারা এই আমেরিকার নাগরিক হিসাবে পরিগণিত হবে। কিন্তু ওর মধ্যে একটা ক্লজ আছে যে সাবজেক্ট টু দি জুরিডিকশন, একটা কথা বলা আছে। এখন রিপাবলিকানরা কিছু কনজারভেটিভ ল মেকার মনে করছে এই সাবজেক্ট টু জুরিডিকশনের মধ্যে আপনার যে যারা ইলিগাল ইমিগ্রেন্ট ওরা পড়ে না। তো এই জিনিসটা আর কি, এটা কিন্তু মেরিল্যান্ডে যে ওয়াশিংটন ডিসিতে যে ইনজাংশনটা দিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার কার্যকর না করার জন্য, সেটা ফলো আপ বাই মেরিল্যান্ড। তারপরে ওয়াশিংটনের এক জাজ বলেছেন যে এটা আনকনস্টিটিউশনাল। তারপরে ম্যাসাচুসেটসের একজন জাজও সেই কথা বলেছেন। সুতরাং এটা স্ট্রং ভিউ 14th অ্যামেন্ডমেন্টের পক্ষে। কিন্তু প্রশ্ন হলো, যেটা আমি আগে থেকে বললাম, প্রেসিডেন্টের ওনারা এক্সাইটেড যে সুপ্রিম কোর্ট হিয়ারিং এর সুবিধা দিয়েছে, কিন্তু হিয়ারিংটা কি? ওটা 14 অ্যামেন্ডমেন্টের উপর না। হিয়ারিংটা হলো যে ওই কোর্টের যে ডিস্ট্রিক্ট জাজ আর অ্যাপিলিয়েটেড কোর্টের জুরিডিকশনটাকে ন্যাশন ওয়াইড না করে ওটা লিমিট করার জন্য। ওটা আমি যতটুকু বুঝতে পেরেছি আর কি, আমাদের লয়ার ফ্রেন্ড ভালো বলতে পারবেন, সেটাই ওটার জন্যই তারা এক্সাইটেড হয়ে গেছে। তবে আমি মনে করি এটা পৃথিবীর অনেক দেশেই জন্মসূত্রে নাগরিকত্ব আছে, এটা থাকা উচিত। না হলে তো ভাই আমরা কেউ সেফ না। আপনি যে যাকে যখন খুশি যে কোনো কারণে আপনি এইভাবে বের করে দিবেন তাহলে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট তো কার্যকর হবে না, কারণ কেউ কোনো কথা বলবে না, ভয়ে চুপ করে থাকবে সব সময়, রাইট? অনেক দেশ আছে, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প তো বলছেন যে অনেক দেশ আছে যেসব জায়গায় জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ নেই। এমনকি আমরা যদি বাংলাদেশের কথা বলি সেখানেও এই সুযোগটা নেই। অনেক দেশই তো আছে দিচ্ছে না। সেক্ষেত্রে আমেরিকা এই সুযোগটা, অনেকে তো বলছিল যে ভ্যাকেশন হিসেবে আসে, এসে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব নিয়ে চলেও যায়। অনেকে এটার পক্ষেও বলছেন। হ্যাঁ, না সেটা ঠিক। সরকার যদি, আমাদের কংগ্রেস যদি ল করে, সেই এখন তো কোনো তার উপর তো ল তো হয়নি এখনকার পর্যন্ত। যে ল, সেই লটা 1898 যে ডিসিশন, সেই ডিসিশনে সেই পরবর্তী যত প্রেসিডেন্ট ছিল, যত কংগ্রেস আসছে, সব কংগ্রেসই কিন্তু এটার উপরে বাড়াবাড়ি করে নাই, কথা বলেন। এখন কথাটা আসছে। এখন যদি আমাদের কংগ্রেস, যদি আমাদের দেশে আইন প্রণয়ন করার একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কংগ্রেস যদি বলে যে হ্যাঁ এখানে যারা লিগালি আসবে, লিগালি থাকবে, বা H1 ভিসা যে কোনো একটা পেরিমিটার দিবে আর কি, নির্দিষ্ট করে দিবে, এর মধ্যে আসলে
তারা থাকবে এবং তাদের থেকে তারা যদি ট্যাক্স পে করে, তাদের থেকে যদি বাচ্চা হয়, তারা সিটিজেন পাবে। একটা পেরিমিটার করে দেন। আর ইলিগালি যারা আছে, ভিজিটিং ভিসা যারা আছে, তারা পারবে না। সে আইনটা করুক আগে, সে আইনটা তো ক্লিয়ার না, আইনটা না করেই আপনি করবেন, এটা তো অন্যায়, এটা আমি মনে করি আনফেয়ার। আগে আইন করেন, আমরা আইন করলেই ওকে, আমরা ডিবেট করব, পক্ষে বিপক্ষে ডিবেট করবো, তারপরে যারা উইন করে আমরা মেনে নিব। আইন তো মানতে হবে, রাইট? সেটাই আর কি। কিন্তু আইন না করে আপনি এইভাবে আরবিট্রারি করাটা, এটা আমি মনে করি এটা অনুচিত এবং এটা ঠিক না আর কি। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার মতামতটা জানতে চাই। সেটি হলো যে যেটি আলোচনায় উঠে আসছে যে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসা, অর্থাৎ একেবারে ওপেন করে না দিয়ে এই জন্মসূত্রে নাগরিকত্ব কি ফ্রেমের মধ্যে নিয়ে আসা দরকার, নাকি আমেরিকার যে ভ্যালুসটা ক্যারি করে, আমেরিকা যে আগে দীর্ঘদিন ধরে যে প্রথাগত নিয়মের উপর দাঁড়িয়ে আছে আমেরিকা, সেই আমেরিকা মানুষের জন্য যে সুযোগ সুবিধাগুলো তৈরি করেছে সেটি না কমানোর বিষয়, অর্থাৎ আপনার মতামতটা জানতে চাই। একই সঙ্গে এই যেটি 15 মে সুপ্রিম কোর্ট শুনানিটা হচ্ছে, সেটা নিয়ে কি ট্রাম্প প্রশাসন যতটা উচ্ছ্বসিত হচ্ছেন, উচ্ছ্বসিত হওয়ার মতো যথেষ্ট কারণ কি আছে? ধন্যবাদ জুয়েল ভাই আপনার চমৎকার প্রশ্নের জন্য। এটা আসলে এই মুহূর্তে আমাদের সবাই এই দেশের মধ্যে ধরেন প্রায় মোর দেন 100 মিলিয়ন পিপল যারা বিভিন্নভাবে এই দেশে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছে এবং থাকছে, তাদের জন্য এটা যেমন ইম্পর্টেন্ট, আমাদের ওভারঅল বাংলাদেশি এবং যারা প্রবাসী ইমিগ্রেন্ট তাদের জন্য এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, ওভারঅল আমেরিকার জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। লুক, এখানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে 1898-এ যে সময় যে আইনের কথা প্রফেসর স্যার বললেন, সেই আইনটা এখন 2024, মাঝখানে কিন্তু প্রায় 100 বছর চলে গেছে। কংগ্রেস যে সংবিধানটা আমাদের দিয়েছে এবং 14 অ্যামেন্ডমেন্ট যেটা ওখানে আছে, এটা কিন্তু কোনো বাইবেল না যেটাকে চেঞ্জ করা যাবে না। যে কোনো জিনিসই কিন্তু জনগণের চাহিদা অনুযায়ী সময় প্রেক্ষিতে সেটা কিন্তু অ্যামেন্ড হতে পারে, পরিবর্তন হতে পারে, সংশোধন হতে পারে। এখন কথা হচ্ছে যে আমরা যারা ইমিগ্রেন্ট পিপল, আমরা যদি একটা সাইড থেকে পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, এটা আমাদের কাছে মনে হবে যে জন্মসূত্রে নাগরিকত্ব আসলে বাতিল করা উচিত না, বিকজ আমরা এটার বড় বেনিফিশিয়ারি। অন দ্য আদার হ্যান্ড, যদি আপনি ডোনাল্ড ট্রাম্প কিংবা আমেরিকান পার্সপেক্টিভে যদি সেই সুজে পা রেখে যদি আপনি দেখতে চান, তাহলে দেখেন বিগত সময়ের মধ্যে প্রায় 60-70 মিলিয়ন অবৈধ লোক এদেশের মধ্যে চলে এসছে। আপনি যেটা রাইটলি বললেন যে বিভিন্ন দেশ থেকে, চায়না, বাংলাদেশ, পাকিস্তান সহ সারা পৃথিবী থেকে, আফ্রিকা থেকে মানুষ এখানে টুরিস্ট ভিসা নিয়ে আসে, এসে বাচ্চা একটা পয়দা করে চলে গেল এবং বাচ্চা একটা পাসপোর্ট হয়ে গেল এবং সেই বাচ্চাটাকে তারা নিজেদের দেশে নিয়ে গেলেন এবং এই বাচ্চাটা পরবর্তীতে তার মানে যৌবনকাল, শৈশবকাল কেটে যখন এই দেশের মধ্যে আসলো, সে আসলে কি হয়ে দেশের মধ্যে আসছে? মানে চিকেন কে রোস্ট হয়ে আসতেছে নাকি চিকেন একজন ভালো মানুষ হয়ে আসতেছে? এটা তো আমাদের জানার কোনো সুযোগ নেই। তো যার ফলে একটা সময় ছিল যখন মানুষের ডিমান্ড ছিল, অনেক লোক আসার দরকার ছিল, কিন্তু যেহেতু ইতিমধ্যে এখন বাস্তবতা একটু ভিন্ন এবং ডোনাল্ড ট্রাম্প যে কথাগুলোকে সামনে রেখে তিনি ইলেকশন ক্যাম্পেইন করেছেন, যেগুলোর উপর জনগণ তাকে ভোট দিয়েছে, সেগুলো জিনিস তো তাকে কিছু না কিছু করতেই হবে। এখন ডোনাল্ড ট্রাম্পের একটা ট্রেন্ড হচ্ছে সবকিছু একটা মিডল গ্রাউন্ড তৈরি করা, মিডল গ্রাউন্ড একটা বের করা। সুপ্রিম কোর্টে কোনো একটা কোর্ট যেই ইস্যু নিয়ে ওখানে যাওয়া হয়েছে, এটা কিন্তু একটা স্ট্যান্ডিং এবং ওখানে গিয়ে কিন্তু আলোচনা হবে। অবশ্যই একটা যখন কেস কখনো স্ট্যান্ডিং নিয়ে সুপ্রিম কোর্টে যায়, তখন কিন্তু সারাউন্ডিং এবং পার্সপেক্টিভ অনেক বিষয় কিন্তু সেখানে আলোচনা হয় এবং অবশ্যই 14 অ্যামেন্ডমেন্ট সেখানে আলোচনার মধ্যে আসবে। এবং যেটা ট্রাম্প প্রশাসন মনে করছে যে এটা তাদের জন্য একটা ভিক্টরি। দেখেন, সুপ্রিম কোর্ট এই ধরনের 600 বছর ধরে এই ধরনের কোনো আপিল কিন্তু একসেপ্ট করেনি বা এই ধরনের ডিসিশনকে কিন্তু 14 অ্যামেন্ডমেন্টের কজ দেখিয়ে কিন্তু নালিফাইড করে দিয়েছে। কিন্তু এই প্রথম সেটাকে পেন্ডিং করে একটা হিয়ারিং এর সুযোগ তারা দিয়েছে। এর মানে নিশ্চয়ই বুঝতে হবে আপনাকে যে কনজারভেটিভ সুপ্রিম কোর্ট, মেজরিটি এখন কিন্তু জাজরা কিন্তু কনজারভেটিভ ভাবে অ্যাপয়েন্টেড এবং তাদের ভিতরে নিশ্চয়ই কোনো একটা ইন্টেনশন আছে এবং এটা হলেও হতে পারে তারা হয়তো বিপক্ষকে শুনে হয়তো এক্সিকিউটিভ অর্ডারের উপরে তারা একটা ফ্লেক্সিবিলিটি দিতে পারে যে যারা এই ধরনের মানে সিটিজেনশিপ নিচ্ছে, দেশে এসে সন্তান পয়দা করে চলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে একটা লিমিটেশন। এটা কিন্তু ওভারঅল সব মানুষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে না, ফর সার্টেন গ্রুপস অফ পিপল, মানে অল্প সংখ্যক মানুষের জন্য। তো এখন কথা হচ্ছে এই দেশে যে কোনো একটা সিদ্ধান্ত আসার মানে দরকার হয়, সর্বপ্রথম হচ্ছে তার সঠিক প্ল্যাটফর্ম হচ্ছে কংগ্রেস। কংগ্রেস হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব করে, জনগণের রিপ্রেজেন্টেটিভ যেখানে আইন পাস করে, সেটার মধ্যে দিয়ে 14 অ্যামেন্ডমেন্ট একটা ডিসিশন যদি আসতো সেটা ভালো হতো। কিন্তু সুপ্রিম কোর্টের কাজ হচ্ছে কোনো কিছুকে এক্সপ্লেইন করা, যখন সরকার একটা ডিসিশন নেয় বা কোনো একটা আইন যখন পাস হয়। তো এখন আমরা দেখবো যে সুপ্রিম কোর্ট আসলে কি এক্সপ্লেনেশনটা ওখানে দিচ্ছে। আমারও মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট হয়তো কিছুটা ফ্লেক্সিবল হলেও হতে পারে, কারণ সুপ্রিম কোর্ট যেহেতু এটা একসেপ্ট করেছে ওভার দ্য ইয়ার্স, একদম 100 বছরের উপরে সময় ধরে শুনানি একটা সুযোগ দিয়েছে, শুধু একটা গ্রাউন্ড সেখান থেকে বের হতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।